আমার শাশুড়িমা আমাকে ভোর ৩টায় রান্নাঘরে ঢুকিয়ে ৫০ জন অতিথির জন্য রান্না করতে বাধ্য করলেন। কিন্তু সকাল নাগাদ আমি পরিস্থিতি এমনভাবে ঘুরিয়ে দিলাম যে পুরো পরিবারই বাকরুদ্ধ হয়ে গেল। সময় ছিল ভোর ৩টা। রান্নাঘরের ৪টি চুলা একসাথে জ্বলছিল। আগুনের তাপে পুরো ঘরটা গরম হয়ে উঠেছে। ধোঁয়া আর মশলার গন্ধে বাতাস ভারী হয়ে আছে। মরিয়মের শাড়ির আঁচল ঘামে ভিজে শরীরের সাথে লেগে আছে। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছেন শাশুড়িমা সবুরা বেগম, হাতে একটি লাল কলম। তিনি মরিয়মের প্রতিটি কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং ছোট ছোট ভুল পেলেই সঙ্গে সঙ্গে ইঙ্গিত করছেন। সবুরা বেগম কঠোর স্বরে বললেন, কাল সকালে প্রায় ৫০ জন অতিথি আসবে। সকাল ৭টার আগেই সব রান্না শেষ করতে হবে। মনে রেখো, এই পরিবারের সম্মান এখন তোমার হাতে। দরজার পাশে নীরবে দাঁড়িয়েছিলেন মরিয়মের স্বামী মিস্টার ইয়াসিন। তিনি একবারও মরিয়মের দিকে তাকালেন না। মরিয়ম রাজশাহী এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে বিয়ে হয়ে এসেছিল। বাইরে থেকেই এই বাড়ি ছিল রাজকীয় মার্বেল ফ্লোর, ঝাড়বাতির আলো, নামাজের জন্য আলাদা ঘর আর দেয়ালে ঝোলানো পারিবারিক ছবি। কিন্তু এই সুন্দর বাড়ির রান্নাঘরে মরিয়ম ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিল। বিয়ের আগে সে রান্না শিখেছিল তার মা রহিমা বেগমের কাছে। তিনি বলতেন, মেয়ের হাতের রান্নায় শুধু স্বাদ নয়, বরকত থাকে। কিন্তু বিয়ের পর সেই দক্ষতায় তার জন্য শাস্তি হয়ে দাঁড়ালো। সবুরা বেগম প্রায়ই বলতেন, ভালো বউ সেই যে কথা কম বলে আর কাজ বেশি করে। আর মিস্টার ইয়াসিন শুরুতে পাশে থাকলেও ধীরে ধীরে নীরব হয়ে যান। সেই নীরবতায় মরিয়মের জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। সেই রাতেও সবকিছু হঠাৎ শুরু হলো। সবুরা বেগম ঘোষণা দিলেন, পরদিন সকালে নাস্তা ও দুপুরের খাবারের জন্য প্রায় ৫০ জন অতিথি আসবে। আর সব রান্না একা মরিয়মকেই করতে হবে। ঘড়িতে তখন রাত ১১টা। মরিয়ম শান্তভাবে বলল, শাশুড়ি মা, এতজনের জন্য একা রান্না করা খুব কষ্টকর হবে। বাইরে থেকে ক্যাটারার আনলে ভালো হয়। সবুরা বেগম তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, এই বাড়িতে বউ থাকতে বাইরের লোক আনা মানে অপমান। মরিয়ম ইয়াসিনের দিকে তাকালো, আপনি কিছু বলবেন না? ইয়াসিন নিচু স্বরে বলল, মরিয়ম, মাকে বিরক্ত করো না। একবার সামলে নাও, শুধু একবার। এই একবার শব্দটি মরিয়ম ৪ বছর ধরে শুনে আসছে। রাত গভীর হতে লাগলো। মরিয়ম একা একা রান্না শুরু করলো। আটা মাখা, পোলাও, ডাল, মাংস, রায়তা, হালুয়া, সব কিছু। তার হাত পুড়ে যাচ্ছিল, চোখে পানি আসছিল, তবুও সে থামেনি। রাত ২টার দিকে সবুরা বেগম আবার রান্নাঘরে এলেন। তিনি খাবার দেখে বললেন, মিষ্টান্ন কম হয়েছে, গাজরের হালুয়া আরও বানাও। প্রথমবারের মতো মরিয়ম শান্তভাবে বলল, ঠিক আছে শাশুড়ি মা। কিন্তু সেই মুহূর্তেই তার ভেতরে কিছু বদলে যেতে শুরু করলো। ভোর ৫টার মধ্যে সব রান্না শেষ হলো। সবুরা বেগম প্রতিটি পদ দেখে সন্তুষ্ট ভঙ্গিতে বললেন, দেখলে, ভয় দেখালে কাজ ঠিকই হয়। মরিয়ম কিছু বলল না। সে চুপচাপ গোসল করল, একটি সাধারণ হলুদ সালোয়ার কামিজ পরল আর ছোট একটি ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগে ছিল তার মায়ের ছবি, কিছু কাপড়, পরিচয়পত্র আর সামান্য টাকা। সে রান্নাঘরের সব খাবার সুন্দরভাবে সাজিয়ে রাখল। তারপর গ্যাসের চুলা বন্ধ করল, বাড়ির প্রধান দরজা খুলে দিল আর টেবিলে একটি কাগজ রেখে গেল। লেখা ছিল সব খাবার প্রস্তুত। কিন্তু সে বাড়ির বউ আর নেই। প্রথম অতিথির দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। ঠিক তখনই মরিয়ম একটি অটোরিকশায় উঠে দূরে চলে যাচ্ছে। তার ফোনে কল আসছে, মিস্টার ইয়াসিনের নাম। সে কল ধরল। ওপাশ থেকে শোনা গেল চিৎকার, মরিয়ম, তুমি কি করে ফেললে? ভোরের আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। ধূসর আলোটা যেন রাত আর দিনের মাঝখানে আটকে আছে। গ্রামের রাস্তা দিয়ে অটোরিকশাটা দ্রুত এগিয়ে যাচ্ছে। বাতাসে এখন আর রান্নাঘরের গরম ধোঁয়া নেই, নেই শাশুড়ির তীক্ষ্ণ কণ্ঠস্বর। শুধু আছে একটা অদ্ভুত নীরবতা, যেটা মরিয়মের বুকের ভেতরের ঝড়কে আরও স্পষ্ট করে তুলছে। মরিয়ম জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে কোনো কান্না নেই, কিন্তু ভেতরে ভেঙে পড়া একটা মানুষ ধীরে ধীরে আবার নিজেকে গুছিয়ে নিচ্ছে। হাতে ধরা ছোট ব্যাগটা যেন তার পুরো জীবনের প্রতীক, যেখানে ভালোবাসা আছে খুব কম, কিন্তু সহ্য করার ইতিহাস অনেক বেশি। পেছনে ফোনটা বারবার ভাইব্রেট করছে। মিস্টার ইয়াসিন বারবার কল দিচ্ছে। প্রতিবারই স্ক্রিনে তার নামটা উঠছে।
আর প্রতিবারই মরিয়মের বুকের ভেতর একটা চাপা ব্যথা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এবার সে কল ধরছে না, কারণ এবার সে জানে একবার শব্দটা আর কোনোদিন শেষ হবে না। অটোরিকশা শহরের দিকে এগোচ্ছে। রাস্তার পাশে প্রথম দোকানগুলো খুলতে শুরু করেছে। চায়ের দোকানে ভা পড়ছে, পত্রিকার হকাররা ডাকছে, জীবন চলমান। অথচ মরিয়মের জীবনে যেন একটা অধ্যায় শেষ হয়ে গেছে ঠিক এই ভোরে। সে তার মায়ের ছবিটা ব্যাগ থেকে বের করে তাকায়। ছবির ভেতরে মা হাসছেন। সেই হাসিতে কোনো ভয় নেই, কোনো শর্ত নেই। মরিয়ম খুব আস্তে ছবিটা বুকে চেপে ধরে। সে মনে মনে বলে ওঠে, আম্মু, আমি কি ঠিক করেছি? কিন্তু উত্তর আসে না, শুধু বাতাসের শব্দ। অন্যদিকে মিস্টার ইয়াসিন তখন পুরো বাড়ি জুড়ে দৌড়াচ্ছে। রান্নাঘরে ঢুকেই সে থমকে দাঁড়ায়। চারদিকে সাজানো খাবার, সুন্দরভাবে গোছানো ট্রে, সবকিছু নিখুঁতভাবে তৈরি, কিন্তু মরিয়ম নেই। সবুরা বেগম তখনও আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসে আছেন ডাইনিং টেবিলের পাশে, মুখে সন্তুষ্টির হাসি। তিনি ভাবছেন মরিয়ম হয়তো বাথরুমে গেছে বা একটু বিশ্রাম নিচ্ছে। কিন্তু ইয়াসিনের কণ্ঠ কাঁপছে। মা, মরিয়ম কোথায়? সবুরা বেগম হালকা বিরক্তি নিয়ে বললেন, এত সকালে আবার কোথায় যাবে? কাজ শেষ করে হয়তো ঘরে গেছে। ইয়াসিন দ্রুত মরিয়মের ঘরে ঢুকে। ঘর ফাঁকা, বিছানা গোছানো, আলমারি অর্ধেক খোলা, টেবিলে শুধু একটা কাগজ পড়ে আছে। ইয়াসিন কাগজটা হাতে নেয়, লেখা কয়েকটি লাইন। কিন্তু সেই কয়েকটি লাইন তার পুরো শরীর কাঁপিয়ে দেয়। সব খাবার প্রস্তুত, কিন্তু এবাড়ির বউ আর নেই। তার হাত থেকে কাগজটা পড়ে যায়। পেছন থেকে সবুরা বেগম আসেন। তিনি প্রথমে বুঝতেই পারেন না, তারপর ধীরে ধীরে কাগজটা পড়েন। এক মুহূর্তের জন্য পুরো বাড়ি নীরব হয়ে যায়। তার আত্মবিশ্বাসী মুখটা বদলে যেতে থাকে। চোখের ভেতরে প্রথমবারের মতো একটা অস্বস্তি দেখা দেয়। এটা কি লিখেছে? তিনি চিৎকার করে উঠলেন। ইয়াসিন কোনো উত্তর দিতে পারে না। সে শুধু দরজার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রথম অতিথির গাড়ি এসে থামে। ঘণ্টা বাজে, দরজায় কড়া নাড়ে কেউ, আর সেই কড়া নাড়ার শব্দ যেন পুরো বাড়ির ভিতর কাঁপিয়ে দেয়। সবুরা বেগম দ্রুত নিজেকে সামলে নেন। তিনি চিৎকার করে বলেন, খাবার বের করো, সবাই বসতে দাও। কিন্তু সমস্যা তখন খাবার না, সমস্যা হলো মরিয়ম নেই। রান্নাঘরে 50 জনের খাবার সাজানো, কিন্তু পরিবেশন করার মানুষ নেই। ইয়াসিন দৌড়ে রান্নাঘরে যায়। সবকিছু ঠিক আছে, কিন্তু সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্করভাবে বদলে গেছে। তার ফোন আবার বেজে ওঠে। মরিয়মের নাম স্ক্রিনে। এবার সে সঙ্গে সঙ্গে কল রিসিভ করে। মরিয়ম, তুমি কোথায়? অন্য প্রান্তে কিছুক্ষণ নীরবতা। তারপর মরিয়মের শান্ত কণ্ঠ, আমি যেখানে থাকার কথা ছিলাম সেখানেই নেই। ইয়াসিন চিৎকার করে বলে, তুমি এইভাবে যেতে পারো না, সবাই আসছে। মরিয়ম হালকা শ্বাস ফেলে বলে, আমি তো শুধু রান্না করতাম ইয়াসিন, মানুষ ছিলাম না। এ কথা শুনে ইয়াসিন থমকে যায়। মরিয়ম আবার বলে, তোমার মা বলেছিলেন ভয় দেখালে কাজ ঠিক হয়। আমি কাজ করেছি, এখন আমি আর এ বাড়ির অংশ না। কল কেটে যায়। ইয়াসিন ফোনটা নামিয়ে রাখে। তার হাত কাঁপছে। অন্যদিকে বাড়ির ভেতরে অতিথিরা ঢুকতে শুরু করেছে। হাসি, কথা, শুভেচ্ছা, সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা চলছে। কিন্তু ডাইনিং টেবিলে এক অদ্ভুত শূন্যতা। সবুরা বেগম প্রথমে কিছুই বুঝতে দিচ্ছেন না। তিনি দ্রুত কাজের লোকদের ডাকছেন, খাবার পরিবেশন করাচ্ছেন, কিন্তু প্রতিটি পদে কোথাও না কোথাও মরিয়মের অভাব ধরা পড়ছে। কারণ এই খাবার শুধু রান্না ছিল না, এটা ছিল একটা গল্প, একটা পরিশ্রম, একটা ভাঙা রাতের ইতিহাস। আর সেই ইতিহাস এখন কেউ ধরে রাখতে পারছে না। অতিথিদের একজন প্রশ্ন করে, বউ কোথায়? সবুরা বেগম মুহূর্তের জন্যই থেমে যান। তারপরে জোর করে হাসি দিয়ে বলেন, সে একটু বিশ্রাম নিচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে তিনি জানেন ব্যাপারটা আর নিয়ন্ত্রণে নেই। ইয়াসিন তখন বাইরে বেরিয়ে এসেছে। রাস্তার দিকে তাকিয়ে আছে। দূরে অটোরিকশার চিহ্ন নেই। সে বুঝতে পারছে মরিয়ম শুধু চলে যায়নি, সে একটা সিদ্ধান্ত নিয়ে চলে গেছে, এবং সেই সিদ্ধান্ত এখন পুরো পরিবারকে ভেঙে দিচ্ছে। ঠিক সেই সময় মরিয়ম শহরের একটা ছোট চায়ের দোকানে বসে আছে। চায়ের কাপের দিকে তাকিয়ে আছে, কিন্তু চা ছুঁয়েও দেখছে না। তার চোখে এবার পানি নেই, শুধু একটা স্থিরতা। একজন মানুষ যখন বহু বছর পরে
ভেঙে ভেঙে শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পায়, তার চোখে এমনই একটা শান্তি আসে। সে নিজের ব্যাগটা পাশে রাখে, মনে মনে বলে, এবার আমি নিজের জীবনটা বাঁচাবো। চায়ের দোকানের সামনে বসে মরিয়ম এখনো একইভাবে চুপচাপ। তার সামনে রাখা কাপটা ঠান্ডা হয়ে গেছে, কাপের গায়ে জমে থাকা জলকণা গড়িয়ে নিচে পড়ছে, যেন তার নিজের ভেতরে জমে থাকা অনুভূতিগুলোরই প্রতিচ্ছবি। চারপাশে মানুষের ভিড়, হকারদের ডাক, রাস্তায় গাড়ির শব্দ, সবকিছু স্বাভাবিক। কিন্তু মরিয়মের ভেতরের পৃথিবী এখন সম্পূর্ণ আলাদা। সে আর আগের মতো নেই। যে মেয়েটা 4 বছর ধরে একবার সামলে নাও শুনে নিজের ইচ্ছাকে গিলে ফেলেছে, যে মেয়েটা শাশুড়ির চোখের ইশারায় নিজের ক্লান্তি লুকিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থেকেছে, সেই মেয়েটাই আজ চুপচাপ বসে আছে একটা সাধারণ চায়ের দোকানে। তার চোখে এখন আর ভয় নেই, নেই অনুমতির অপেক্ষা, শুধু একটা সিদ্ধান্তের স্থিরতা। মরিয়ম ধীরে ধীরে ব্যাগটা খুলে তার মায়ের ছবিটা আবার বের করে। ছবিটা দেখে তার বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে। মায়ের হাসি মুখ যেন বলছে, নিজের মূল্য বুঝতে শিখেছিস তো। সে ছবিটা আবার ব্যাগে রেখে দেয়। ঠিক তখনই তার ফোন আবার ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে এবার শুধু ইয়াসিন নয়, শাশুড়ি মা নামটাও বারবার উঠছে। মরিয়ম একবার তাকায়, কিন্তু এবার আর কোনো দ্বিধা নেই। সে ফোনটা সাইলেন্ট করে ব্যাগের ভেতরে রেখে দেয়। তার পাশের টেবিলে বসা এক মাঝবয়সী লোক কৌতূহল নিয়ে তাকায়। মা, এত সকালে একা এসে বসে আছো কেন? সমস্যা কিছু? মরিয়ম হালকা করে মাথা নাড়ে। সমস্যা না, একটা জীবন শেষ করেছি। লোকটা কিছু বুঝে উঠতে না পেরে চুপ হয়ে যায়। মরিয়ম আবার বলে, আরেকটা শুরু করার চেষ্টা করছি। এ কথাটা বলার সময় তার কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, আছে শুধু বাস্তবতা। যেন এটা কোনো গল্প না, বরং একটা দীর্ঘ যুদ্ধের পর প্রথম নিঃশ্বাস। অন্যদিকে মিস্টার ইয়াসিন তখন বাড়ির ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছে। অতিথিদের সামনে মুখ বাঁচাতে সবাইকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে মরিয়ম যদি এখনই ফিরে আসে তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ততটা সহজ না। সবুরা বেগম এখনো বিশ্বাস করতে পারছে না যে মরিয়ম সত্যি চলে গেছে। তিনি বারবার রান্নাঘরে যাচ্ছেন, খাবার দেখছেন, কাজের লোকদের বকছেন, কিন্তু তার কণ্ঠে এখন আগের সেই শক্তি নেই। কোথাও একটা অস্থিরতা ঢুকে গেছে। তিনি নিজে নিজেই বলছেন, এই মেয়ে ভাবে যেতে পারে না। সে এত সাহস পায় কোথা থেকে? কিন্তু উত্তর কেউ দিচ্ছে না, কারণ উত্তরটা আসলে বাড়ির প্রতিটি দেয়াল জানে। রাতভর যে মেয়েটা একা একা 50 জন মানুষের জন্য রান্না করেছে, তার শরীর যতটা ক্লান্ত ছিল, তার চেয়েও বেশি ক্লান্ত ছিল তার ভেতরের অপমান। সেই অপমানই আজ তাকে মুক্ত করেছে। ইয়াসিন একসময় রান্নাঘরের কোণে গিয়ে বসে পড়ে। তার হাত এখনো কাঁপছে। সে মনে করার চেষ্টা করে কোথায় ভুল হয়েছিল। মরিয়ম তো কখনো বড় কিছু চায়নি। সে শুধু একটু সম্মান চেয়েছিল, একটু বোঝাপড়া, একটু পাশে দাঁড়ানো মানুষ। কিন্তু সে প্রতিবারই বলেছিল, মা একটু কঠোর, সামলে নাও। এই সামলে নাও শব্দটাই আজ তার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন হঠাৎ উঠে দাঁড়ায়। তার চোখে এবার একটা সিদ্ধান্ত। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে মরিয়ম চায়ের দোকান থেকে উঠে দাঁড়ায়। সে কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে দেয়। তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে আসে পুরনো দিনের কথা। বিয়ের প্রথম দিন, নতুন বাড়ি, নতুন মানুষ, সবকিছু কত সুন্দর মনে হয়েছিল। সবুরা বেগম তখন বলেছিলেন, এবারের নিয়ম একটু কঠিন, কিন্তু একবার মানিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সে ভেবেছিল ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়, কিন্তু সে ভুল ছিল। সব ভালোবাসা একপাক্ষিক হলে সেটা ধীরে ধীরে দায়িত্বে রূপ নেয়, আর দায়িত্ব একসময় বোঝায় পরিণত হয়। মরিয়ম হাঁটতে হাঁটতে একটা ছোট বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ায়। সে জানে না কোথায় যাবে, শুধু জানে এখন আর পেছনে ফেরা যাবে না। ঠিক তখনই তার ফোন আবার বেজে ওঠে। এবার অচেনা একটা নাম। সে ফোন ধরে। ওপাশ থেকে এক নারী কণ্ঠ, আপনি কি মরিয়ম? জি, আমি একটা এনজিও থেকে বলছি। আমাদের একটা নারী সাপোর্ট সেন্টার আছে। আপনি কি কোথাও নিরাপদ জায়গা খুঁজছেন? মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, হ্যাঁ। এই একটা শব্দই তার জীবনের দিক পরিবর্তন করে দেয়। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে দাঁড়ায়। মরিয়ম উঠে বসে।
গাড়ি চলতে শুরু করে। সে জানালার বাইরে তাকায়। পেছনে তার পুরনো জীবন ধীরে ধীরে ছোট হয়ে আসছে। অন্যদিকে ইয়াসিন শহরের বিভিন্ন জায়গায় মরিয়মকে খুঁজছে, ফোন করছে, জিজ্ঞেস করছে, পরিচিতদের জিজ্ঞেস করছে, কিন্তু কোথাও কোনো খবর নেই। তার ভেতরে প্রথমবারের মতো ভয় জন্ম নিচ্ছে, একটা ভয় সে সত্যি হারিয়ে গেছে। সবুরা বেগম তখন বাড়িতে বসে আছেন। অতিথিরা চলে গেছে, ঘর এখন ফাঁকা। শুধু পড়ে আছে অর্ধেক খাওয়া খাবার, নীরব চেয়ার আর অস্বস্তি। তিনি ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে বসেন। এই প্রথমবার তার মুখে কোনো নির্দেশ নেই, শুধু নীরবতা। তার সেই নীরবতার ভেতর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসে, আমি কি খুব বেশি চাপ দিয়েছিলাম? কিন্তু তিনি নিজেকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেন। তিনি এখনও স্বীকার করতে প্রস্তুত না, কিন্তু ভেতরের দেয়ালটা প্রথমবার ফাটতে শুরু করেছে। সেদিন সন্ধ্যায় মরিয়ম নারী সাপোর্ট সেন্টারে পৌঁছে যায়। ছোট একটা রুম, পরিষ্কার বিছানা, শান্ত পরিবেশ। কেউ তাকে জিজ্ঞেস করে না তুমি কেন চলে এসেছ, কেউ বলে না তুমি ঠিক না ভুল, শুধু বলা হয় এটা আপনার জায়গা, আপনি নিরাপদ। এই শব্দটা মরিয়ম বহু বছর শোনেনি। নিরাপদ। সে বিছানায় বসে পড়ে। তার চোখ দিয়ে এবার ধীরে ধীরে পানি পড়ে। কিন্তু এটা দুর্বলতার কান্না না, এটা মুক্তির কান্না। রাত গভীর হয়। একদিকে শহরের আলো ঝলমল করছে, অন্যদিকে একটা বাড়ি প্রথমবারের মতো শূন্যতা শিখছে। আর মরিয়ম শিখছে নিজের জীবনে প্রথমবার নিজের জন্য বাঁচা কাকে বলে। সাপোর্ট সেন্টারে সে ছোট রুমে রাত নেমে এসেছে ধীরে ধীরে। বাইরের শহরের আলো জ্বলছে, গাড়ির হর্ন ভেসে আসছে দূর থেকে, কিন্তু সেই রুমের ভেতরে এক অদ্ভুত শান্তি। মরিয়ম জানালার পাশে দাঁড়িয়ে আছে। জানালার কাছে বাইরের চলা জীবনের ছায়া পড়ছে, কিন্তু সে এখন আর সে জীবনের অংশ নয়। তার ভেতরে একটা শূন্যতা আছে। আবার সেই শূন্যতার ভেতরেই একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে। সে প্রথমবার বুঝতে পারছে চলে আসা মানে সব শেষ হয়ে যায় না, বরং নিজের শুরুটাকে খুঁজে পাওয়া। বিছানায় একটা সাদা চাদর, একটা সাধারণ বালিশ। এই সাধারণতা তার কাছে এখন রাজপ্রাসাদের চেয়েও বড় মনে হচ্ছে, কারণ এখানে কেউ তাকে কাজ শেষ করো, আরেকটু করো, ভুল হয়েছে বলে চাপ দিচ্ছে না। এখানে শুধু একটা বাক্যই বারবার বলা হচ্ছে, তুমি নিরাপদ। এই শব্দটা মরিয়মের ভেতরে বারবার ধাক্কা দিচ্ছে। নিরাপদ শব্দটা সে বহু বছর শোনেনি। তার জীবনে নিরাপত্তা ছিল শর্ত সাপেক্ষ। ভালো ব্যবহার করলে পাওয়া যেত, না হলে হারিয়ে যেত। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ে, চোখ বন্ধ করে ফেলে। কিন্তু চোখ বন্ধ করলে সে রাতটা আবার ফিরে আসে। ভোর ৩টার রান্নাঘর, ৪টা চুলার আগুন, ঘামের গন্ধ, শাশুড়ির ঠান্ডা চোখ আর ইয়াসিনের নীরবতা। তার হাত কাঁপে, কিন্তু এবার সে চোখ খুলে ফেলে। না, এবার আর সে জায়গায় ফিরে যাবে না। অন্যদিকে শহরের আরেক প্রান্তে ইয়াসিন একা গাড়িতে বসে আছে। গাড়িটা চলছে না। সে নিজেই বসে আছে স্টিয়ারিংয়ের সামনে, কিন্তু মাথা কাজ করছে না। তার চোখ লাল হয়ে গেছে। ফোন হাতে বারবার মরিয়মের নাম ডায়াল করছে, আবার কেটে দিচ্ছে। তার ভেতরে প্রথমবারের মতো একটা ভয় জন্ম নিয়েছে। এই ভয়টা আগে কখনো ছিল না, কারণ সে সবসময় ভেবেছিল মরিয়ম যাবে কোথায়, সে তো এবারই অংশ, সে তো থাকবে। কিন্তু আজ বুঝেছে মানুষ শুধু বাধ্য হয়ে থাকে না, মানুষ চাইলে চলে যেতে পারে, আর চলে গেলে ফিরিয়ে আনা সবসময় সম্ভব হয় না। ইয়াসিন ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে। রাতের বাতাস তার মুখে লাগে। সে আকাশের দিকে তাকায়। মনে হয় সে কিছু একটা হারিয়ে ফেলেছে, যেটা খুঁজে পাওয়া আর সহজ না। ঠিক সেই সময় তার ফোন আবার বাজে। সবুরা বেগম। ইয়াসিন ফোন ধরে। অন্য পাশে শাশুড়ির কণ্ঠ কাঁপছে, কিন্তু সেটাকে তিনি শক্ত করে লুকানোর চেষ্টা করছেন। তুমি কোথায়? ইয়াসিন কোনো উত্তর দিতে পারে না। সবুরা বেগম আবার বলেন, মানুষ আসছিল আজ, তুমি জানো না কি হয়েছে বাড়িতে? ইয়াসিন আস্তে করে বলে, মরিয়ম নেই মা। এই এক বাক্য, এই বাক্যটা শাশুড়ির ভেতরের সব আত্মবিশ্বাস ভেঙে দেয়। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর হঠাৎ কণ্ঠ কঠিন হয়ে ওঠে, ও নাটক করছে, ও কোথাও যাবে না। ইয়াসিন এবার চিৎকার করে ওঠে, না মা, সে সত্যি চলে গেছে। ফোনের ওপাশে নীরবতা। এই নীরবতা আগে কখনো ছিল না। সবুরা বেগমের জীবনে সবসময় নিয়ন্ত্রণ ছিল, সবসময় নিয়ম ছিল, সবসময় ভয় দেখানোর ক্ষমতা ছিল। কিন্তু আজ সেই ক্ষমতার বাইরে কিছু ঘটে গেছে।
একটা মেয়ে রান্নাঘর থেকে শুধু বের হয়নি, সে পুরো সিস্টেম ভেঙে দিয়েছে। রাত গভীর হয়, মরিয়ম ঘুমানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। সে বারবার উঠে বসছে, আবার শুয়ে পড়ছে। তার মনে হচ্ছে সে কি ভুল করেছে, কিন্তু পরক্ষণেই সে নিজের হাতের দিকে তাকায়। এই হাত দিয়ে সে শুধু রান্না করেনি, এই হাত দিয়ে সে বছরের পর বছর সহ্য করেছে, নিজেকে হারিয়েছে। তাই এবার সে মাথা নাড়ায়, না, এটা ভুল না, এটা শুরু। পরদিন সকাল, সাপোর্ট সেন্টারের অফিসে একজন নারী এসে বসে। তার নাম রেহানা আপা। তিনি মরিয়মের ফাইল খুলে বলেন, তুমি চাইলে এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো। মরিয়ম প্রথমেই কিছু বলে না, তারপর আস্তে করে জিজ্ঞেস করে, আমি কি আবার আগের মতো জীবন শুরু করতে পারবো? রেহানা আপা হালকা হাসেন, আগের মতো না, তার চেয়ে ভালো। এ কথাটা মরিয়মের মাথায় বসে যায়। তারপর সে ধীরে ধীরে মাথা নাড়ে, হ্যাঁ, আমি চেষ্টা করব। অন্যদিকে ইয়াসিন পুরো শহর খুঁজে বেড়াচ্ছে। সে মরিয়মের বন্ধুদের সাথে কথা বলছে, হাসপাতাল, আত্মীয়, সব জায়গায় খোঁজ নিচ্ছে, কিন্তু কোথাও কিছু নেই। সে প্রথমবার বুঝেছে কাউকে ধরে রাখা মানে শুধু দায়িত্ব না, তাকে বোঝাও। আর সে সেটা কখনোই করেনি। সবুরা বেগম সেই দিন নিজের ঘরে বসে আছেন, ঘরের দেয়ালে তাকিয়ে আছেন। যেখানে মরিয়ম একসময় রান্নার রুটিন লিখে রাখত, সেখানে এখন খালি জায়গা। তিনি হঠাৎ বুঝতে পারেন বাড়িটা এখন আগের মতো নেই। খাবার আছে, চেয়ার আছে, মানুষ আছে, কিন্তু যে প্রাণটা ছিল সেটা নেই। সেদিন সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটে। রেহানাপার অফিসে মরিয়মকে একটা ছোট গ্রুপে বসানো হয়। সেখানে কয়েকজন নারী তাদের গল্প বলছে, কেউ নির্যাতিত, কেউ ছেড়ে আসা, কেউ হারিয়ে ফেলা। প্রতিটি গল্পের মাঝে মরিয়ম নিজের গল্প খুঁজে পায়। এটা শুধু তার গল্প না, এটা অনেক মেয়ের গল্প। সে প্রথমবার নিজের কষ্টকে ব্যক্তিগত না ভেবে বাস্তব হিসেবেই দেখতে শিখে। রাত, মরিয়ম আবার জানালার পাশে দাঁড়ায়। আজ তার চোখে পানি নেই, আজ সেখানে আছে এক ধরনের সিদ্ধান্ত। সে নিজের জন্য একটা খাতা নেয়, লিখে, আমি মরিয়ম, আমি এখন নিজের জীবন আবার শুরু করছি। এই লেখার পর সে থেমে যায়, হাতটা আর কাঁপে না, কারণ এখন সে আর হারানো মানুষ না, সে আবার তৈরি হওয়া একজন মানুষ। অন্যদিকে ইয়াসিন শেষমেশ একটা জায়গার নাম পায়, একটা সাপোর্ট সেন্টার। তার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে সে মরিয়মকে খুঁজে পেয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো, সে কি তাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি সে শুধু দূর থেকে দেখবে যেভাবে মরিয়ম প্রথমবার নিজের জীবন খুঁজে নিচ্ছে। রাতটা তখন আরো গভীর হচ্ছে। দুইটা জীবন, একটা ভাঙা পরিবার, একটা নতুন শুরু, আর মাঝখানে একটা অদৃশ্য দেয়াল, যেটা আর আগের মতো সহজে ভাঙা যাবে না। সাপোর্ট সেন্টারে ছোট রুমে মরিয়ম একা বসে আছে, হাতে সেই খাতাটা খোলা। কাগজের পাতাগুলোতে তার নিজে লেখা কয়েকটা লাইন এখনো কাঁপছে, কিন্তু তার হাত আর কাঁপছে না। যেন ভেতরের ঝড়টা একটু একটু করে থেমে আসছে, আর তার জায়গায় জন্ম নিচ্ছে এক অজানা স্থিরতা। সে জানালার দিকে তাকায়। বাইরে রাস্তার আলো ঝলমল করছে, মানুষ চলছে, জীবন চলছে। কিন্তু মরিয়মের কাছে এই দৃশ্যটা এখন আর আগের মতো ভয়ঙ্কর না, বরং একটু আশাব্যঞ্জক। কারণ সে বুঝে গেছে পৃথিবী কাউকে থেমে থাকে না, কিন্তু কেউ চাইলে নিজের জন্য নতুন পথ বানিয়ে নিতে পারে। তার মনে আবার ভেসে আসে সেই রাত, ভোর ৩টা, রান্নাঘর, শাশুড়ির ঠান্ডা চোখ, আর ইয়াসিনের চুপ থাকা মুখ। কিন্তু এবার সে সেই স্মৃতিতে আটকে যায় না। সে শুধু একটা গভীর শ্বাস নেয়, আর খাতার পাতাটা বন্ধ করে দেয়। অন্যদিকে ইয়াসিন তখন শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। তার সামনে সেই সাপোর্ট সেন্টারের নাম লেখা বোর্ড, ছোট একটা গেট, সাধারণ বিল্ডিং, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা যেন কোনো অচেনা জগতের দরজা। তার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছে। এই ভয় আগে কখনো ছিল না, কারণ সে জানে ভেতরে গেলে সে শুধু মরিয়মকে দেখবে না, নিজের ভেঙে যাওয়া সত্যিটাকেও দেখতে হবে। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। রিসিপশনে বসা একজন নারী তাকে জিজ্ঞেস করে, আপনি কার সাথে দেখা করতে চান? ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলে, মরিয়ম, আমার স্ত্রী। নারীটি তাকে একটু থামতে বলে, তারপর জানায়, এটা সাপোর্ট সেন্টার, আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু আগে জানতে হবে সে দেখা করতে চায় কিনা। এ কথাটা ইয়াসিনের ভেতরে প্রথম আঘাতের মতো লাগে।
সে দেখা করতে চায় কিনা। এই প্রশ্নটা তার জীবনে আগে কখনো ছিল না, কারণ সে সবসময় ভেবেছে মরিয়ম থাকবে, মরিয়ম মানবে, মরিয়ম সামলে নেবে। কিন্তু এখন সে বুঝছে মানুষ মানে শুধু মানা না, মানুষ মানে সিদ্ধান্ত। ইয়াসিন মাথা নিচু করে বের হয়ে আসে। বাইরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকায়। এই আকাশে সে বহুবার মরিয়মকে অবহেলা করেছে, বহুবার তার কথা না শুনে নিজের পথ বেছে নিয়েছে। আজ সে আকাশে যেন তাকে ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে সেন্টারের ভেতরে মরিয়মকে একটা নতুন কাজ শেখানো হচ্ছে। ছোট একটা স্কিল ট্রেনিং, সেলাই, হ্যান্ডক্রাফট আর বেসিক কমিউনিকেশন। মরিয়ম প্রথমে একটু অস্বস্তিতে ছিল। সে কখনোই ভাবেনি সে নিজের জন্য কিছু শিখবে। তার জীবন ছিল শুধু অন্যের জন্য রান্না করা, অন্যের জন্য বেঁচে থাকা। কিন্তু এখন সে প্রথমবার নিজের জন্য কিছু করছে। শিক্ষিকা তাকে একটা কাপড় দেয়, এটা দিয়ে একটা সাধারণ ডিজাইন ট্রাই করো। মরিয়ম কাপড়টা হাতে নেয়, হাতটা একটু কাঁপে, কিন্তু এবার সে ছাড়ে না। সে সুই ঢোকায়। প্রথম সেলাইটা একটু বাঁকা হয়। তার পাশে বসা একজন নারী হেসে বলে, সবাই প্রথমে এমনই করে। মরিয়মও হালকা হাসে। এই হাসিটা অনেকদিন পর তার মুখে আসে। সেদিন সন্ধ্যায় সেন্টারে সবাই একসাথে বসে চা খাচ্ছে। কেউ গল্প করছে, কেউ হাসছে। মরিয়ম চুপচাপ বসে আছে। তার ভেতরে একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। এটা স্বাধীনতা, কিন্তু সাথে সাথে একটা অজানা ভয়ও আছে। কারণ স্বাধীনতা সহজ না। স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া। রাত নামলে মরিয়ম আবার একা হয়ে যায়। এই একা থাকা এখন আর আগের মতো ভয়ঙ্কর না, কিন্তু এখনও অচেনা। সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে অনেক মিসড কল, ইয়াসিন, সবুরা বেগম আর কিছু অচেনা নম্বর। সে ফোনটা বন্ধ করে রাখে। অন্যদিকে ইয়াসিন বাড়িতে ফিরে আসে। ঘরটা এখন অস্বাভাবিক শান্ত। সবুরা বেগম সোফায় বসে আছেন, কিন্তু তার মুখে আগের সেই শক্ত ভাব নেই। তিনি আস্তে করে বলেন, তুমি দেখেছো সে সত্যিই নেই? ইয়াসিন কোনো উত্তর দেয় না। সবুরা বেগম এবার একটু নিচু স্বরে বলেন, আমি ভাবতাম সে থাকবে, সবাই থাকে। এই বাক্যটা নতুন। এ বাড়িতে আগে কখনো সবাই থাকে ভাঙার কথা কেউ ভাবেনি, কিন্তু এখন সেই ভাঙন ঘটেছে। ইয়াসিন ধীরে ধীরে বলে, আমরা তাকে শুধু কাজের মানুষ বানিয়ে ফেলেছিলাম মা। সবুরা বেগম হঠাৎ উঠে দাঁড়ান। আমি কি অন্যায় করেছি? আমি তো শুধু শিখিয়েছি। ইয়াসিন এবার চুপ থাকে, কারণ সে জানে এই প্রশ্নের উত্তর সহজ না। কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে গেছে, হ্যাঁ, কিছু একটা ভুল হয়েছিল। সেই ভুলটা ছিল প্রতিদিনের ছোট ছোট অবহেলা। সেদিন রাতে মরিয়ম আবার খাতাটা খুলে বসে। এইবার সে শুধু নিজের নাম লেখে না, সে লেখে, আমি মরিয়ম, আমি আর ভয় পাবো না। এই লাইনটা লেখার সময় তার চোখে পানি আসে, কিন্তু এবার সেটা দুর্বলতার না, এটা শক্তির পানি। পরদিন সকালে একটা নতুন ঘোষণা আসে সেন্টারে। আগামী সপ্তাহে কিছু নারীর জন্য ছোট জব প্লেসমেন্ট হবে। মরিয়ম নাম দেয়, প্রথমবার নিজের জন্য। অন্যদিকে ইয়াসিন আবার সেই সেন্টারের সামনে আসে। এবার সে ভেতরে যায় না, সে বাইরে দাঁড়িয়ে থাকে। কারণ এবার সে বুঝেছে জোর করে কিছু ফেরানো যায় না। সে শুধু অপেক্ষা করে, দেখে মরিয়ম কি একদিন নিজে থেকে ফিরে তাকাবে, নাকি সে সত্যিই নতুন জীবনের দিকে এগিয়ে যাবে। সবুরা বেগম সেই রাতে একা ঘরে বসে থাকেন। তার চোখে এবার কোনো রাগ নেই, শুধু একটা শূন্যতা। আর সেই শূন্যতার ভেতর থেকে একটা প্রশ্ন বারবার ফিরে আসে, আমি কি তাকে মানুষ হিসেবে দেখেছিলাম, নাকি শুধু দায়িত্ব হিসেবে? কোনো উত্তর নেই, শুধুই নীরবতা। রাত গভীর হয়। দুইটা জীবন পাশাপাশি চলতে থাকে। একটা জীবন নতুন করে গড়ে উঠছে, আরেকটা জীবন ভাঙা টুকরো হয়ে গুনছে। আর মাঝখানে আছে একটা অদৃশ্য দেয়াল, যেটা ভাঙতে সময় লাগে, কান্না লাগে, আর সত্যিটাকে মেনে নিতে সাহস লাগে। সকালটা সাপোর্ট সেন্টারের অন্য দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু মরিয়মের জন্য আজকের সকালটা একটু আলাদা। জানালার বাইরে সূর্যের আলো যখন ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছিল, তখন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। নিজের প্রতিচ্ছবি সে আগে বহুবার দেখেছে, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে এই মানুষটা তার নিজের। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ আছে, কিন্তু মুখে এখন আর সেই ভয়ের ছায়া নেই, যে মুখ একসময় শুধু নির্দেশ আর বকুনি শুনে অভ্যস্ত ছিল। সেই মুখে এখন একটা স্থিরতা এসেছে। সে চুলটা ঠিক করে নেয়, তারপর ধীরে ধীরে নিজের জন্য রাখা সাধারণ একটা ওড়না গায়ে দেয়।
আজ তার জীবনে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দিন। সাপোর্ট সেন্টারে ট্রেনিং শেষ করে আজ কয়েকজন নারীকে ছোট কাজের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হবে। মরিয়মের নামও সেই তালিকায় আছে। সে খাতাটা হাতে নেয়। এই খাতাটা এখন শুধু লেখা নয়, এটা তার নতুন জীবনের সাক্ষী। প্রতিদিন সে এখানে কিছু না কিছু লিখেছে, কখনো ভয়, কখনো শেখা, কখনো নিজের ভেতরের পরিবর্তন। সে শেষ পাতাটা খুলে লেখে, আমি এখন আর শুধু কারো স্ত্রী নই, আমি। লেখার পর সে কিছুক্ষণ থেমে থাকে, তারপর খাতাটা বন্ধ করে ব্যাগে রাখে। অন্যদিকে শহরের অন্য প্রান্তে ইয়াসিন সে একই সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে। এবার তার চোখে আগের মতো অস্থিরতা নেই, আছে ক্লান্তি আর বোঝার চেষ্টা। সে ভেতরে ঢোকে। রিসিপশনে এবার আগের সে নারী নেই, অন্য একজন আছে। ইয়াসিন ধীরে বলে, আমি মরিয়মের সাথে দেখা করতে চাই। নারীটি তাকে দেখে কিছুক্ষণ চুপ থাকে। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? ইয়াসিন মাথা নাড়ে, না, কিন্তু আমি তার স্বামী। এই শব্দটা বলার পরও সে নিজেই বুঝতে পারে এই স্বামী শব্দটা এখন আর আগের মতো শক্তিশালী না। এটা এখন শুধু একটা সম্পর্কের পরিচয়, ক্ষমতার না। নারীটি তাকে বলে, সে এখন ট্রেনিং সেশনে আছে, আপনি অপেক্ষা করতে পারেন, কিন্তু দেখা হবে কি না সেটা তার সিদ্ধান্ত। এ কথাটা ইয়াসিনকে আবার থামিয়ে দেয়। তার মনে পড়ে যায় সেই রাত যখন মরিয়ম রান্নাঘরে একা দাঁড়িয়েছিল, আর সে শুধু বলেছিল, মাকে বিরক্ত করো না। সেই এক লাইন আজ তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মরিয়ম ট্রেনিং রুমে বসে আছে। তার সামনে কয়েকটা নারী বসে আছে। সবাই নিজের মতো গল্প করছে, কেউ নতুন কাজ শিখছে, কেউ চাকরির স্বপ্ন দেখছে। মরিয়ম মন দিয়ে শুনছে। একজন নারী বলে, আমি আগে ভাবতাম আমি কিছুই করতে পারবো না। আরেকজন বলে, আমার স্বামী আমাকে ঘর থেকে বের হতে দিত না। এই কথাগুলো শুনে মরিয়মের বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হয়। সে বুঝতে পারে সে একা না। তার কষ্টটা ব্যক্তিগত ছিল, কিন্তু একক না। এই প্রথম সে নিজের গল্পকে বড় একটা বাস্তবতার অংশ হিসেবে দেখতে শুরু করে। ঠিক তখনই ট্রেনিং লিডার ঘোষণা দেয়, আজ যাদের সিলেকশন হবে তারা আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে। মরিয়মের নাম ডাকা হয়। এই শব্দটা শোনার পর তার ভেতরে একটা কাঁপুনি হয়। সে উঠে দাঁড়ায়, তার পা একটু থেমে যায়, কিন্তু সে বসে পড়ে না। এটাই তার প্রথম সিদ্ধান্ত, যেটা কেউ তাকে নিতে বলেনি। অন্যদিকে ইয়াসিন বাইরে বসে আছে। সে ঘড়ির দিকে তাকায়। মরিয়ম বের হবে, কিন্তু কিভাবে বের হবে, কিভাবে তাকাবে, কি বলবে সে জানে না। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, সে কি আমাকে ঘৃণা করে? এ প্রশ্নের উত্তর তার কাছে নেই, কারণ সে নিজেই জানে সে যা করেছে সেটা শুধু ভুল না, এটা ছিল নীরব অন্যায়। বিকেলের দিকে মরিয়ম ট্রেনিং শেষ করে বের হয়। তার হাতে একটা ছোট কাগজ দেওয়া হয়েছে, চাকরির প্রথম সুযোগের অনুমতিপত্র। সে সেটা দেখে একটু থামে। তার চোখে হালকা পানি আসে, কিন্তু সে মুছে ফেলে। এবার সে কান্নাকে থামায় না, সে সেটাকে শক্তিতে বদলে ফেলে। সেন্টারের গেট দিয়ে বের হতেই সে দেখে ইয়াসিন দাঁড়িয়ে আছে। দুজন এক মুহূর্তেই থেমে যায়। চারপাশের শব্দ যেন কমে যায়, শুধু তাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব দাঁড়িয়ে আছে। ইয়াসিন ধীরে ধীরে বলে, মরিয়ম। মরিয়ম তাকায়। তার চোখে কোনো রাগ নেই, কিন্তু আগের সেই নরমতাও নেই। তুমি ভালো আছো? ইয়াসিন জিজ্ঞেস করে। এই প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু এখানে এটা অনেক ভারী। মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি এখন বুঝতে শিখছি আমি খারাপ ছিলাম না। এই কথাটা ইয়াসিনের বুকের ভেতর গিয়ে লাগে। সে নিচু স্বরে বলে, আমি তোমাকে খুঁজেছিলাম। মরিয়ম একটু হালকা হাসে। তুমি আমাকে তখন খোঁজনি, যখন আমি ঘরের ভেতরে ছিলাম। এ বাক্যটা থেমে যায় না, এটা যেন সত্য। ইয়াসিন মাথা নিচু করে ফেলে। মরিয়ম আবার বলে, তুমি জানো, সবচেয়ে কষ্টের ছিল না কাজ, কষ্টের ছিল না রাত জাগা, কষ্টের ছিল তোমার চুপ থাকা। ইয়াসিন কিছু বলতে পারে না, কারণ এই সত্যের সামনে কোনো অজুহাত কাজ করে না। ঠিক তখনই কিছুটা দূর থেকে সবুরা বেগমের গাড়ি এসে থামে। তিনি নেমে আসেন। তার মুখে আগের সেই কঠোরতা নেই। তিনি মরিয়মকে দেখে থেমে যান। প্রথমবার তিনি মরিয়মকে শুধু বউ হিসেবে না, একজন মানুষ হিসেবে দেখেন। তিনি ধীরে বলেন, তুমি ভালো আছো? এই প্রশ্নটা শুনে মরিয়ম একটু অবাক হয়,
কারণ এই প্রশ্নটা সে আগে কখনোই শোনেনি। মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি এখন শিখছি কিভাবে ভালো থাকা যায়। এ কথাটা তিনজনের মাঝখানে দাঁড়িয়ে থাকা বাতাসকে ভারী করে তোলে। সবুরা বেগম কিছু বলতে চান, কিন্তু পারেন না। তার ভেতরে বহু বছরের অভ্যেস ভাঙছে। তিনি বুঝতে পারছেন ক্ষমতা দিয়ে সম্পর্ক টিকে থাকে না। ইয়াসিন ধীরে বলে, তুমি কি ফিরে আসবে? এই প্রশ্নটা এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন। মরিয়ম তার দিকে তাকায়। তার চোখে এখন আর সে আগের ভয় নেই, নেই নির্ভরতা, শুধু আছে নিজের তৈরি হওয়া একটা মানুষ। সে ধীরে ধীরে বলে, ফিরে আসা মানে যদি আবার আগের মতো হওয়া হয়? তাহলে না। এই বাক্যটা থেমে যায়, কিন্তু বাতাসে থেকে যায়। ইয়াসিন চুপ থাকে, সবুরা বেগমও চুপ থাকে, কারণ এই নীরবতার ভেতরেই প্রথম সত্যটা জন্ম নিচ্ছে। মরিয়ম আবার বলে, আমি কাউকে হারাতে আসিনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। তারপর সে ধীরে ধীরে সামনে হাঁটা শুরু করে। পেছনে কেউ ডাক দেয় না, কারণ কেউ জানে এই মুহূর্তে তাকে থামানো মানে আবার ভাঙা। সে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যায়। তার হাতে সেই চাকরির কাগজ, তার চোখে নতুন আলো। পেছনে পড়ে থাকে একটা বাড়ি, একটা পরিবার, আর বহু বছরের বোঝা। সামনে আছে অচেনা জীবন, যেটা এখনো সহজ না, কিন্তু নিজের। ইয়াসিন আর সবুরা বেগম দূর থেকে তাকিয়ে থাকে, একজন হারানোর ব্যথায় আর আরেকজন উপলব্ধির ভারে। কিন্তু দুজনেই বুঝে গেছে এটা শেষ না, এটা শিক্ষা। মরিয়মের হাঁটা থেমে যায়নি। সেন্টারের গেট পেরিয়ে সে যখন রাস্তায় নেমে আসে, তখন শহরের শব্দ আবার আগের মতো কানে বাজতে শুরু করে। গাড়ির হর্ন, মানুষের ডাক, ব্যস্ততার ভিড়, সবকিছু যেন আবার তাকে বাস্তবতার মধ্যে ফিরিয়ে আনে। কিন্তু এবার সেই বাস্তবতা তাকে আর ভাঙছে না, বরং তাকে এগিয়ে যেতে সাহায্য করছে। তার হাতে ধরা চাকরির কাগজটা হালকা বাতাসে কাঁপছে। কাগজের ভেতরে কোনো জাদু নেই, কিন্তু এই ছোট্ট কাগজটায় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। সে জানে এটা কোনো সমাপ্তি না, বরং প্রথম ধাপ। সে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা রিক্সা ডাকে। রিক্সা আসতেই সে উঠে বসে। গন্তব্য বলে দেয় না, শুধু একটা জায়গার নাম বলে, যেখান থেকে কাজ পাওয়া যাবে। রিক্সা চলতে শুরু করে। পেছনের সেন্টারের বিল্ডিংটা ছোট হয়ে আসে, আর সামনে খুলে যায় নতুন শহর। অন্যদিকে ইয়াসিন এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার চোখ এখনো সেই পথে, যেদিকে মরিয়ম হেঁটে গেছে। তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। এই শূন্যতা আগে কখনো ছিল না, কারণ আগে সে জানতো মরিয়ম ঘরে আছে। রাগ করলে, চুপ করলে, কাঁদলে, সবকিছু এক জায়গায় থাকতো। কিন্তু এখন সে বুঝছে, কাউকে অবহেলা করলে সে শুধু হারিয়ে যায় না, সে নিজের জগতও বদলে ফেলে। সবুরা বেগম ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ান। তার মুখে আর আগে সেই কঠোরতা নেই। তিনি আস্তে করে বলেন, আমি কি সত্যি এতটা ভুল ছিলাম? এই প্রশ্নটা ইয়াসিনকে চমকে দেয়, কারণ তার মা কখনো নিজের ভুল নিয়ে কথা বলেন না। ইয়াসিন ধীরে বলে, আমরা সবাই ছিলাম মা। এই আমরা শব্দটা নতুন। এই পরিবারে আগে সবসময় দোষ ছিল একজনের ওপর, কিন্তু আজ প্রথমবার বোঝা যাচ্ছে দোষ ভাগ করা ছিল অনেকের মধ্যে। সবুরা বেগম কিছুক্ষণ চুপ থাকেন, তারপর খুব আস্তে বলেন, আমি ভাবতাম ভালো বউ মানে ভালোভাবে সব মেনে নেওয়া। ইয়াসিন কোনো উত্তর দেয় না, কারণ এই ভাবনাটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল। রিকশায় বসে মরিয়ম শহরের রাস্তা দেখছে। প্রতিটা মোড়ে নতুন জীবন, নতুন মানুষ, নতুন সম্ভাবনা। তার ভেতরে ভয় আছে, কিন্তু সেই ভয়ের চেয়ে বড় কিছু এখন কাজ করছে, আত্মবিশ্বাস। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি পারবো? তারপর নিজেই উত্তর দেয়, আমি আগে বেঁচে ছিলাম না, শুধু টিকে ছিলাম। এবার আমি বাঁচতে শিখব। রিকশা একটা ছোট অফিসের সামনে এসে থামে। সাইনবোর্ডে লেখা আছে, নারী উন্নয়ন কর্মসংস্থান কেন্দ্র। মরিয়ম নামিয়ে দেয়। তার পায়ে একটু থেমে যায়। এটা নতুন দরজা। সে একবার গভীর শ্বাস নেয়, তারপর ভেতরে ঢোকে। অফিসে একজন নারী তাকে দেখে হাসেন। আপনি মরিয়ম? মরিয়ম মাথা নাড়ে। হ্যাঁ, আপনার জন্য একটা ছোট কাজ আছে, শুরু করতে পারবেন? এই প্রশ্নটা মরিয়মের জীবনে অনেকবার এসেছে, কিন্তু এবার এর মানে আলাদা। আগে প্রশ্নটা ছিল বাধ্যতার, এখন প্রশ্নটা সুযোগের। সে ধীরে ধীরে বলে, হ্যাঁ পারবো। এই এক শব্দ তার জীবনের সবচেয়ে শক্তিশালী ঘোষণা। অন্যদিকে ইয়াসিন এখন বাড়ির ভেতরে হাঁটছে।
ঘরটা অদ্ভুতভাবে শান্ত। যেখানে একসময় রান্নাঘরের শব্দ, শাশুড়ির ডাক, মরিয়মের ব্যস্ততা ছিল, সেখানে এখন শুধু নীরবতা। এই নীরবতা তাকে অস্থির করে। সে রান্নাঘরে যায়। কোনো আগুন জ্বলে না, কোনো কাজ নেই, শুধু একটা ফাঁকা ঘর। তার মনে পড়ে সেই রাত যখন মরিয়ম একা 50 জন মানুষের জন্য রান্না করেছিল। আর সে শুধু বলেছিল, মাকে বিরক্ত করো না। সে নিজের মাথা চেপে ধরে। এই বাক্যটাই যেন তাকে ভেঙে দিচ্ছে। সবুরা বেগম এসে দাঁড়ান দরজায়। তিনি আস্তে করে বলেন, আমরা কি তাকে ফিরিয়ে আনতে পারি? ইয়াসিন কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে বলে, ফিরিয়ে আনা মানে যদি আবার আগের মতো করা হয়, তাহলে সে আসবে না। সবুরা বেগম থমকে যান। এই প্রথম তিনি বুঝতে পারেন সম্পর্ক জোর করে রাখা যায় না। মরিয়ম অফিসে বসে আছে। তার হাতে একটা ফর্ম। নতুন চাকরি, নতুন পরিচয়। তার পাশে বসা একজন নারী বলে, তুমি জানো, প্রথম দিন সব ভয় লাগে। মরিয়ম হালকা হাসে, ভয় এখনও আছে। তাহলে? মরিয়ম জানালার দিকে তাকায়। কিন্তু এবার ভয় আমাকে থামাতে পারবে না। দিনের শেষে মরিয়ম কাজ করে বের হয়। তার হাতে প্রথম দিনের ছোট পারিশ্রমিক। টাকার পরিমাণ খুব বেশি না, কিন্তু তার কাছে এটা সম্পদের চেয়েও বড়। কারণ এটা তার নিজের অর্জন। সে রাস্তায় দাঁড়িয়ে টাকা গোনে। তার চোখে প্রথমবার গর্ব আসে। এটা কারো দেয়া না, এটা তার নিজের। অন্যদিকে ইয়াসিন মরিয়মের পুরনো জিনিসগুলো গুছিয়ে দেখছে। একটা ওড়না, একটা বই, কিছু ছোট স্মৃতি। সবকিছু এখন শুধু স্মৃতি। সবুরা বেগম পাশে বসে আছেন। তিনি আস্তে করে বলেন, আমরা কি শুধু অপেক্ষা করব? ইয়াসিন বলে, না মা। তাহলে? ইয়াসিন জানালার দিকে তাকায়। আমাদের বদলাতে হবে। এই প্রথমবার সে দায়িত্ব নিজের দিকে নেয়। রাত গভীর হয়। মরিয়ম ছোট রুমে শুয়ে আছে। তার হাতে চাকরির কাগজ। চোখ বন্ধ করে সে বলে, আমি আর আগের মানুষ না। এই লাইনটা তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। অন্যদিকে ইয়াসিন সেই একই রাতে একটা সিদ্ধান্ত নেয়। সে মরিয়মকে চিঠি লিখবে। কোনো দাবি না, কোনো চাপ না, শুধু সত্য। সবুরা বেগম চুপচাপ বসে আছেন। তার ভেতরে প্রথমবার অনুশোচনা জন্ম নিচ্ছে। তিনি বুঝতে পারছেন, ভালোবাসা কখনো জোর করে তৈরি হয় না, বরং সম্মান দিয়ে টিকে থাকে। রাতটা শেষ হয়। একদিকে মরিয়ম নতুন জীবন শুরু করছে, অন্যদিকে একটি পরিবার প্রথমবার নিজেদের ভুল বুঝতে শিখছে। রাতটা যখন শহরের উপর নেমে আসে, তখন মরিয়ম একটা ছোট ভাড়া ঘরের জানালার পাশে বসে আছে। এই ঘরটা খুব বড় না, খুব সুন্দরও না, কিন্তু এখানে একটা জিনিস আছে, শান্তি। এই শান্তিটাই সে বহু বছর ধরে খুঁজছিল, অথচ কখনো পায়নি। তার হাতে এক কাপ চা। চা এখন আর শুধু পানীয় না, এটা নিজের জন্য সময়। সে জানালার বাইরে তাকায়। রাস্তায় মানুষ চলছে, কেউ বাস ধরছে, কেউ ফিরছে, কেউ হাসছে, কেউ ক্লান্ত। জীবন থেমে নেই। মরিয়ম বুঝে গেছে জীবন কখনো কারোর জন্য থামে না। তাই এখন তাকে নিজের জন্য চলতে হবে। তার ফোনে একটা নতুন মেসেজ আসে, ইয়াসিনের নাম। সে এক মুহূর্ত তাকিয়ে থাকে। এই নামটা একসময় তার পুরো পৃথিবী ছিল, কিন্তু এখন এটা শুধু নাম। সে ফোনটা হাতে নেয়, মেসেজটা খোলে। লেখা, আমি তোমার সাথে দেখা করতে চাই, শুধু কথা বলতে। কোনো দাবি না, শুধু সত্যটা বলতে। মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে। তার ভেতরে কোনো ঝড় নেই এখন, শুধু একটা স্থিরতা। সে ফোনটা নামিয়ে রাখে। অন্যদিকে ইয়াসিন সে একই শহরের অন্য প্রান্তে বসে আছে। তার সামনে একটা সাদা কাগজ। এই কাগজটা বহুবার লেখা শুরু করেছে, বহুবার থেমে গেছে। কারণ সে জানে, কিছু কথা লিখে শেষ করা যায় না, সেটা অনুভব করতে হয়। তার পাশে বসে আছে সবুরা বেগম। তার মুখে এখন আর সে আগের কঠোরতা নেই, শুধু একটা ভাঙা মানুষ। তিনি ধীরে বলেন, সে কি আসবে? ইয়াসিন কিছুক্ষণ চুপ থাকে। তারপর বলে, আমি জানি না। এই আমি জানি না এই বাড়িতে আগে কখনো শোনা যায়নি, কারণ আগে সবকিছুই ছিল নিশ্চয়তার ভেতরে। কিন্তু মরিয়ম চলে যাওয়ার পর সব অনিশ্চিত হয়ে গেছে। পরদিন সকালে মরিয়ম অফিসে যায়। তার কাজ এখন আগের চেয়ে একটু বড়। সে অন্য মেয়েদের ট্রেনিংয়ে সাহায্য করছে। একজন নতুন মেয়ে তাকে জিজ্ঞেস করে, আপা, আপনি কি আগে এমন ছিলেন? মরিয়ম একটু হেসে বলে, না, আমি আগে নিজের জীবনটাই চিনতাম না। এ কথাটা বলার সময় তার চোখে কোনো আফসোস নেই, শুধু সত্য। বিকেলে মরিয়মকে জানানো হয়, একটা বড় প্রজেক্টে আপনার নাম আছে, আপনি লিড করতে পারবেন। এই প্রশ্নটা তার জীবনে নতুন দরজা খুলে দেয়।
সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, আমি চেষ্টা করব। এই চেষ্টা করব শব্দটা এখন তার জীবনের নতুন ভাষা। অন্যদিকে ইয়াসিন সে একই দিনে একটা জায়গায় অপেক্ষা করছে, একটা পার্ক। সেখানে তাদের দেখা হওয়ার কথা। সে ব্রেঞ্চে বসে আছে, তার হাতে সেই চিঠি। কাগজটা কয়েকবার ভাঁজ করা, তার হাত কাঁপছে। এটা ভয় না, এটা অনুশোচনা। সবুরা বেগম দূর থেকে দাঁড়িয়ে আছেন। তিনি আসেন না সামনে, কারণ এবার তিনি বুঝেছেন সব সমস্যার সমাধান মা হয়ে করা যায় না। কখনো কখনো সন্তানের ভুল তাকেই শিখতে হয়। মরিয়ম ঠিক সময়ে আসে না, সে আসে একটু পরে, ধীরে হাঁটে। তার চোখে এখন সেই পুরনো ভয় নেই। না, সে আর সেই ভাঙা মেয়ে না, সে এখন নিজের পায়ে দাঁড়ানো একজন নারী। সে ইয়াসিনের সামনে এসে দাঁড়ায়। দুজন চুপ, চারপাশে শব্দ আছে, কিন্তু তাদের মধ্যে নীরবতা। ইয়াসিন উঠে দাঁড়ায়, তার গলা শুকিয়ে গেছে। সে ধীরে বলে, আমি তোমাকে হারিয়েছি। মরিয়ম তাকায়, তার চোখে কোনো রাগ নেই, কিন্তু কোনো পুরনো টানও নেই। ইয়াসিন আবার বলে, আমি বুঝিনি তুমি কতটা একা ছিলে। এই বাক্যটা ভারী। মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তুমি শুধু বোঝনি না, তুমি দেখতেও চাওনি। এই সত্যটা ইয়াসিনকে থামিয়ে দেয়। সে মাথা নিচু করে ফেলে, তার হাতে থাকা চিঠিটা কাঁপছে। সে বলে, আমি বদলাতে চাই। মরিয়ম তাকায়, তার চোখে প্রশ্ন। কেন? এই এক শব্দ, এই একটা প্রশ্নেই পুরো গল্প দাঁড়িয়ে যায়। ইয়াসিন কোনো উত্তর খুঁজে পায় না, কারণ তার উত্তর সহজ না। সে বলে, কারণ আমি বুঝেছি তুমি শুধু আমার স্ত্রী ছিলে না, তুমি একজন মানুষ ছিলে। এই কথাটা বাতাসে ভাসে। মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে প্রথমবার সামান্য পানি আসে, কিন্তু সে সেটা মুছে ফেলে না। সে শুধু বলে, আমি এখন আর আগের জায়গায় ফিরব না। ইয়াসিন মাথা নাড়ে। আমি তোমাকে ফিরতে বলছি না, এই কথাটা নতুন। এ গল্পে প্রথমবার কেউ মরিয়মকে কিছু করতে বলছে না। সবুরা বেগম দূর থেকে এই দৃশ্য দেখছেন, তার চোখে পানি। তিনি ধীরে ধীরে বসে পড়েন। তার ভেতরের শক্ত দেয়ালটা পুরো ভেঙে গেছে। তিনি বুঝে যান, তিনি শুধু একজন শাশুড়ি ছিলেন না, তিনি একজন মেয়েকে ভেঙে দিয়েছিলেন। মরিয়ম আবার বলে, আমি তোমাদের ক্ষমা করতে এসেছি না, আমি শুধু বলতে এসেছি আমি এখন নিজেকে ক্ষমা করেছি। এ কথাটা সবচেয়ে বড় মুক্তি। ইয়াসিন চুপ, তার চোখে পানি, কিন্তু সে মুছে ফেলে না, কারণ এবার সে লুকাতে চায় না। সে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা, তারপর মরিয়ম ধীরে ধীরে পিছিয়ে যায়। সে বলে, আমার জীবন এখন আমার। তারপর সে চলে যেতে শুরু করে। এবার কেউ তাকে আটকায় না, কারণ এবার সবাই জানে এই মেয়েটাকে আর কেউ ধরে রাখতে পারবে না। সে হাঁটে, ধীরে, স্থির। পেছনে পড়ে থাকে একটা গল্প, একটা পরিবার, একটা পুরনো জীবন। সামনে আছে নতুন সকাল। রাতের শেষে পরের দিন আসে। শহর আবার জেগে ওঠে। ইয়াসিন সেই জায়গায় বসে থাকে, তার হাতে চিঠি। সে বুঝে যায়, কখনো কখনো ভালোবাসা মানে ফিরে পাওয়া না, ভালোবাসা মানে ছেড়ে দেওয়া। সবুরা বেগম দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান। তিনি প্রথমবার মনে মনে বলেন, আমি শিখেছি। আর মরিয়ম, মরিয়ম এখন আর কারো গল্পের চরিত্র না, সে নিজেই নিজের গল্পের লেখক। সে হাঁটছে নিজের পথে, নিজের জীবনের দিকে। আর মরিয়মের গল্প এখানেই শেষ না, মরিয়মের জীবনের গল্প নতুন করে শুরু। সমাপ্ত।